আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্রটা আমাদের সাধারণত একাডেমিকে খুব একটা পড়ানো হয় না, কারণ একাডেমিকে ফিজিক্সের ভেক্টরে লম্বাংশ সূত্রটা খুব একটা পড়ানো হয় না। একাডেমিকে স্ট্যাটিক্স যে চ্যাপ্টারটা আছে, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, স্থিতিবিদ্যা অধ্যায়ে আমরা এই লামির উপপাদ্য, তারপরে লম্বাংশ সূত্র এগুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন লম্বাংশ সূত্র এই জিনিসটা কিসে কাজে লাগে এটা আমরা ভেক্টরের সাথে রিলেট করে যদি বলতে চাই, তাহলে সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র এগুলো ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেই একই লব্ধি যদি দুইয়ের অধিক থাকে সেক্ষেত্রেই আমরা লম্বাংশ সূত্রটা ব্যবহার করি। তোমরা বলতে পারো, ভাই আমরা তো সামান্তরিক সূত্র পড়ছি, সামান্তরিক সূত্র দিয়ে তো আমরা লব্ধি নির্ণয় করি, কিন্তু আমরা যদি যদি দুইয়ের অধিক থাকে, যে ক্ষেত্রে দুইয়ের অধিক লব্ধি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে লম্বাংশ সূত্রটা ব্যবহার করে থাকি। এখন লম্বাংশ জিনিসটা কি এটা আমরা নিয়ে সবার শুরুতে আলোচনা করব। লম্বাংশ কি? একটা ভেক্টরকে দুটি অংশে ভাগ করলে সে অংশ দুইটা যদি পরস্পর লম্ব হয় তাদেরকে আমরা বলতে পারি লম্বাংশ। এখন লম্বাংশ আর লম্ব অভিক্ষেপ কথা দুইটা কিন্তু একই। লম্ব অভিক্ষেপ, লম্বাংশ, উপাংশ এই কথাগুলা সবই সিমিলার। উপাংশই যেটাই উপাংশ সেটাই লম্ব অভিক্ষেপ, সেটাই লম্বাংশ। এখন আমরা চলো এটা নিয়ে আলোচনা করি। আমরা একটা বাস্তব উদাহরণের সাহায্যে সবার আগে বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা গাছ আঁকি। এখানে ধরো গাছটা ভূমির সাথে থিটা কোণে অবস্থান করতেছে। এখন থিটা কোণে যদি ভূমির সাথে অবস্থান করে, ধরো এখানে যদি উপর থেকে সূর্য আলো দিতেছে, তো সূর্য দেখো গাছ বরাবর যদি খারাপভাবে উপর থেকে কিরণ দেয় বা খারাপভাবে উপর থেকে আলো দেয়, তাইলে আমরা এই বরাবর গাছের একটা ছায়া পাবো না। দেখো এই বরাবর গাছের একটা ছায়া পাবো না। এই ছায়াটাই হচ্ছে গিয়ে গাছের উপাংশ, গাছের আনুভূমিক উপাংশ। যেদিকে থিটা বরাবর আমরা নিতে কি পাচ্ছি, আমরা এই উপরে যে সূর্যটা যদি সোজা খারাপভাবে কিরণ দেয়, তাইলে দেখো গাছের একটা ছায়া ভূমিতে পড়বে না। এই ছায়াটাই হচ্ছে গিয়ে গাছের উপাংশ। আসলে হচ্ছে গিয়ে উপাংশ, এই কনসেপ্টটা সাধারণভাবে আমরা মনে রাখি ছায়া দ্বারাই। এখানে দেখো গাছের যে ছায়াটা ভূমিতে পড়তেছে, উপরে লাইটটা দেওয়ার কারণে গাছের যে ছায়াটা পড়তেছে, এই ছায়াটাই হচ্ছে গিয়ে গাছের উপাংশ। এই ছায়াটার দৈর্ঘ্য যদি আমি কিছু অ্যালফাবেট দ্বারা লিখি, তাহলে হচ্ছে গিয়ে ও এম। এই দেখো ও এম, এই অংশটা হচ্ছে গিয়ে গাছটার ছায়া। এই ছায়াটাই হচ্ছে উপাংশ। এই গাছের যে ছায়াটা পড়ছে, এই ছায়াটাই হচ্ছে গাছটার উপাংশ। এখন দেখো আমরা যদি উলম্ব উপাংশ হিসাব করি, উলম্ব উপাংশ হিসাব করার জন্য আমি সূর্যটাকে মুছে দিই। ধরো আমি রাত্রেবেলা এদিকে টর্চ লাইট দিয়ে আলো দিলাম, গাছটার এদিকে টর্চ লাইট দিয়ে আমি আলো দিতেছি। আলো দেওয়ার সময় এখানে কি হবে, এই দেখো এখানে যে দেওয়াল, এখানে গাছের এই পাশে ধরো একটা দেয়াল আছে। এই দেয়ালটার মধ্যে দেখো এই পাশ থেকে যখন আমি আলো দিয়েছি, এই দেয়ালে এতটুকু কিন্তু গাছের একটা ছায়া পড়বে। দেয়ালে গাছের এতটুকু একটা ছায়া পড়বে। এই ছায়াটাই হচ্ছে গিয়া গাছের উলম্ব উপাংশ। আমরা বাস্তব উদাহরণের সাহায্যে জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। আসলে তো আমাদের এই ফরম্যাটটা প্রয়োজন নাই, আমরা হচ্ছে গিয়ে ভেক্টর ফরম্যাটে জিনিসটা এখন ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নেই। ধরো এই বিন্দুতে একটা ভেক্টর ক্রিয়াশীল, ভেক্টরটা হচ্ছে আর। ধরি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর দেখো এই বিন্দুতে ক্রিয়াশীল। এখন দেখো এই উপাংশ জিনিসটা আসলে কি? উপাংশ হচ্ছে গিয়া এই দেখো এক্স অক্ষ, এই দুইটি আমরা শুরুতে যে কথাটা বলছিলাম, একটা ভেক্টরকে দুটি অংশে যদি আমরা ভাগ করি, দুটি অংশে ভাগ করলে সেই অংশ দুটি যদি পরস্পর লম্ব হয় তাদেরকে আমরা বলি উপাংশ। এখন দেখো এখানে বরাবর যদি আমি একটা লাইট ধরি, এখান বরাবর আমরা লাইট ধরলে কি পাবো? এই যে সেম এরকম আমরা একটা উপাংশ পাবো। এক্স অক্ষ বরাবর আমরা এতটুকু আর এর একটা ছায়া পাবো। এক্স অক্ষ বরাবর আর এর একটা ছায়া পাবো। ধরি ছায়াটা ও এন। আর আমরা এই দিক বরাবর লাইট ধরলে, এদিক বরাবর আমরা লাইট ধরলে আমরা এইখানে একটা ছায়া পাবো, উলম্ব দিকে একটা ছায়া পাবো ওয়াই অ্যাক্সিস বরাবর।
তো ওয়াই অ্যাক্সিসে আমরা যে ছায়াটা পাবো এটাকে ও এম ধরি। এই আর ভেক্টরটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে বা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। এখন দেখো আমরা আর ভেক্টরের উলম্ব দিকে একটা ছায়া পাইছি, আনুভূমিক দিকে একটা ছায়া পাইছি। এই ও এন আর ও এন হচ্ছে গিয়ে এই আর ভেক্টরের আনুভূমিক উপাংশ, ও এম হচ্ছে আর ভেক্টরের উলম্ব উপাংশ। এখন আমরা যদি এই উপাংশটা হিসাব করতে চাই তাহলে আমরা এখানে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, এখানে একটা সমকোণী ত্রিভুজ, ওইখানে একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা যদি দুইটা সমকোণী ত্রিভুজ হিসাব করি, এই দেখো এই কোণটা যদি থিটা হয়, এইটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যেহেতু আমরা উপাংশ হিসাব করছি, তাইলে উপাংশ বা লম্ব অভিক্ষেপ যেহেতু আমরা হিসাব করছি, এইটা আর এটা লম্ব দিকে থাকবে। এই উপাংশ আসলে জিনিসটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের কতটুকু প্রভাব বিরাজ করতেছে। এক্স অক্ষ বরাবর এই ও এন অংশ বা ও এন উপাংশটা আসলে ডিফাইন করে আর ভেক্টরটার কতটুকু অংশ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, কতটুকু অংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। ও এম যে উপাংশটা এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের প্রভাব, আর এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের প্রভাব হচ্ছে গিয়ে ও এন। তো আমরা এখন এই জিনিসটা যদি আমরা এই সমকোণী ত্রিভুজটা দিয়ে যদি হিসাব করি, তাহলে দেখো এই উপাংশটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা তো আর ভেক্টরের মানটা জানি, তাহলে আমরা এই উপাংশটার মান নির্ণয় করতে চাই। দেখো এখানে যদি আমরা লিখি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি হিসাব করি, তাহলে দেখো এখানে cos থিটা কবরে ভূততি মানে কবরে ভূমি বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ও এন ডিভাইডেড বাই আর, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন দেখো cos থিটা ইজ ইকুয়ালস টু ও এন বাই আর, তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়ালস টু বা ও এন ইজ ইকুয়ালস টু ও এন, এই উপাংশটাই তো আমরা নির্ণয় করব, ও এন ইজ ইকুয়ালস টু আর cos থিটা, ও এন ইজ ইকুয়ালস টু আর cos থিটা। আমরা যদি আবার উপরের ত্রিভুজটা নিয়ে হিসাব করি, উপরের ত্রিভুজটা এই যে এই কোণটা আমরা বলছিলাম 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা যদি এখন cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা যদি লিখি, 90 মাইনাস থিটা, এটা আলটিমেটলি সাইন থিটা হয়ে যাবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। এই দেখো এই ত্রিভুজটা যদি হিসাব করি, তাহলে কবরে ভূততি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ও এম ডিভাইডেড বাই আর, তাহলে আমরা cos 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি আলটিমেটলি ও এম ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, ও এম ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এটাই হচ্ছে কি আমাদের উপাংশ দুইটার মান। এখন আমরা লম্বাংশ সূত্রে যাব। আমরা উপাংশ বুঝলাম, লম্ব অভিক্ষেপ, লম্বাংশ, উপাংশ একই জিনিস, আমরা এই জিনিসটা নিয়ে কনফিউজড হব না। এখন দেখো লম্বাংশ সূত্রটা কি। লম্বাংশ সূত্র যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো সামান্তরিক সূত্র শিখছি, আমরা তো লব্ধি হিসাব করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে। দেখো সামান্তরিক সূত্রটা কিছুটা এরকম ছিল না, সামান্তরিক সূত্রটা কিছুটা এরকম ছিল না, আমরা এইভাবে সামান্তরিক আঁকতাম। এই দেখো সামান্তরিকের লব্ধি, সামান্তরিকের যে কর্ণ সেটা হচ্ছে গিয়ে ভেক্টর দুইটার লব্ধি নির্দেশ করতে। এখানে দুইটা ভেক্টর ছিল না, একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল ছিল না। একটা বিন্দুতে দুইটা ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, তাহলে সেই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুটি বাহু বরাবর যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে সামান্তরিকের কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করতো। এটা হচ্ছে গিয়া দুইটা ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি হিসাব, এখন তো আমি তোমাদেরকে একটা কেস দেখাই, ধরো এই যে এই কেসটা যদি আমরা হিসাব করি, ফাইভ নিউটন, 4 নিউটন, 3 নিউটন। এখানে দেখো 4 নিউটন এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এটার সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দেখো এই কেসে কিন্তু তিনটা ভেক্টর আছে। তুমি কিন্তু এখন ভাইয়া এটা সামান্তরিক সূত্র দিয়ে কোনোভাবেই নির্ণয় করতে পারবা না। সবকিছুর বস হচ্ছে লম্বাংশ সূত্র। যে কোনো লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে বস হচ্ছে লম্বাংশ সূত্র। তো আমরা এই ম্যাথটাই আমরা সলভ করব। তো সবার আগে আমরা লম্বাংশ সূত্রটা কি জিনিস এটা নিয়ে একটু আলোচনা করি। লম্বাংশ সূত্র জিনিসটা কি? যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। এই জিনিসটা এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো এটা মুখস্থ রাখতে পারবো না, এই সূত্রটা কি? আপনি যা বললেন আমরা তো পেঁচায় ফেলছি বা আমরা গুলায় ফেলছি। এখন চলো তো এই
সূত্রটা আমরা মুখস্থ রাখবো না, এই জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমরা আসলে এটা নিয়ে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আসলে এখানে কি বলা হয়েছে, যে কোনো দিকে ধরো আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকবো, তো ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা উপাংশ পাবো। আসলে আমরা এখন দেখো আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আমি আর একটু বড় করে আঁকি তোমাদের সুবিধার্থে। তাহলে আমরা লম্বাংশ সূত্রটা নিয়ে আলোচনা করি এখন, যেটা আমাদের মূল কনসেপ্ট। লম্বাংশ সূত্র জিনিসটা কি, যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলো লম্ব ও বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান, ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলো লম্ব ও বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো দিকে, যে কোনো দিক মানে আমরা এক্স বা ওয়াই অক্ষ এভাবে করে হিসাব করলে, গ্রাফের চিত্রটা হিসাব করলে আমরা বুঝতে পারবো। এখানে ধরো আমরা এক্স আর ওয়াই অক্ষ আঁকি, দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখন এক্স আর ওয়াই অক্ষ বরাবর এখানে ধরো এক্স অক্ষের সাথে এখানে ধরো একটা ভেক্টর কিউ আর একটা ভেক্টর হচ্ছে পি আর কিউ, দুইটা ভেক্টর। এই দেখো দুইটা ভেক্টর এই একটা বিন্দুতে ক্রিয়াশীল এক্স অক্ষ বরাবর, এই দুইটা। এখন ধরো এখানে আমি তোমাদেরকে কি দেখাইছিলাম, এখানে যদি আমি একটা লাইট ধরি, তাহলে লাইট ধরার কারণে এই যে ভেক্টরটার দেখো এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের একটা ছায়া পড়বে। এই পি ভেক্টরের ছায়াটা আমরা কি দিই, ও, আর এখানে আমরা দিই এম। আর দেখো এখানে কিউ ভেক্টরের একটা ছায়া পড়বে, এদিক এই বরাবর লাইট ধরলে দেখো খারাপ ভাবে যদি আমি লাইট ধরি, কিউ ভেক্টরের একটা ছায়া পড়বে। অনুরূপ ভাবে কিন্তু আমরা যদি এদিকে লাইট ধরি, তাহলে কিন্তু আমরা ওয়াই অক্ষে কিন্তু আমরা এই ভেক্টরগুলোর ছায়া পাবো। তো ওয়াই অক্ষের হিসাবটা আমরা করলাম না, এখানে কনসেপ্ট বোঝার জন্য আমরা যে কোনো একটা এক্সিসের দিকেই আমরা বুঝলেই হবে যে কোনো একদিকে নির্দিষ্ট দিকে যেই ভেক্টরগুলো থাকে, যে ভেক্টরগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল, তাদের যে কোনো একদিকে লম্বাংশের সমষ্টি, লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। এই জিনিসটাই এখানে মূল আলোচ্য বিষয় এইটা। এখন দেখো আমি যদি এইটাকে, এটার কর্ণ ফার্স্টে তোমরা যদি এটা না আঁকতে পারো, তাহলে আগে তোমরা সামান্তরিকটা এঁকে নিবা। এটা একটা সামান্তরিক, দুইটা বল ক্রিয়াশীল মানে এটার এটার কর্ণ বরাবর, আমরা সামান্তরিক সূত্র তো সবাই পড়ছি, তো এটার কর্ণ বরাবর তোমার লব্ধি ক্রিয়া করে। তো এখানে আমরা দুইটা বল দিয়ে হিসাব করতেছি। তোমরা বলতে পারো ভাই এটা তো অনেক বেশি বল বা অতিরিক্ত যে বল বা দুইয়ের অধিক বলের ক্ষেত্রে আমরা লম্বাংশ সূত্র ব্যবহার করি। এখন যদি ভাইয়া আমি তোমাদেরকে দুইয়ের অধিক বল দিয়ে বোঝাতে যাই, তখন এখানে অনেক বড়, এই কনসেপ্টটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা দুইয়ের অধিক বল দিয়ে হিসাব করবো না, আমরা কনসেপ্ট বোঝার জন্য দুইটা বলই ধরবো। তো এখন দেখো এখানে উপর থেকে দেখো ছায়া পড়তেছে, তাইলে এই লব্ধিটার আমরা নাম দিই আর। এই লব্ধির দেখো ছায়া পড়ছে একটা, এখানে আমরা এটাকে এই কিউ ভেক্টরের যে ছায়াটা আছে, কিউ ভেক্টরের ছায়াটাকে আমরা ও এন দ্বারা ডিনোট করি। আর এখানে দেখো এই লব্ধি বলটার যে ছায়া পড়ছে, এটাকে আমরা ও এস দ্বারা ডিনোট করি। এটা ও এম, এখানে দেখো আমরা এখানে ছায়া পাইছি। এই দেখো কিউ ভেক্টরের ছায়া কি, কিউ ভেক্টরের লম্বাংশ হচ্ছে ও এন, পি ভেক্টরের লম্বাংশ, পিটা কালো কালির নিচে পড়ে গেছে, আমরা পিটা আবার লিখি আলাদা। এই ধরো পি ভেক্টরের উপাংশটা কি, পি ভেক্টরের উপাংশ হচ্ছে ও এম আর কিউ ভেক্টরের উপাংশ হচ্ছে ও এন। এখন দেখো এখানে
ও এম ও এম, আর এইটুকু হচ্ছে ও এন। আর ও এসটা কি? ও এসটা হচ্ছে লব্ধির লম্বাংশ, যেটা হচ্ছে সবচেয়ে বড়। দেখো এই যে ও এস, এটা হচ্ছে ও এম, ও এন, আর এটা হচ্ছে ও এস। আমি এই এই জিনিসগুলাই জাস্ট নিচে আলাদা করে লিখলাম। এখন দেখো এখানে ভাইয়া, দেখো এখানে কেমন যেন এই অংশটাকে আমি কেমন যেন ধরে এইখানে যদি অ্যাড করি, ধরো এই অংশটাকে আমি ধরে এখানে অ্যাড করলাম, মানে সামহাও এই অংশটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখো এই অংশটা কেমন যেন, এই অংশটাকে আমি যদি ধরে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কেমন যেন এই জিনিসটা মিলে যাচ্ছে না? দেখো ও এস এর সমান হয়ে যাচ্ছে না? আমি যদি ও এম এর সাথে ও এন অংশটা এনে জুড়ে দেই, ও এন অংশটা যদি আমরা এখান থেকে ধরে এনে এখানে রেখে এখানে রিপ্লেস করি, তাহলে দেখো এই জায়গায় যদি আমি ও এন অংশটা রেখে দেই, তাহলে দেখো কেমন যেন এটা ও এস এর সমান হয়ে যাচ্ছে না? কনসেপ্টটা কিন্তু আসলে এটাই ছিল যে দুইটা পৃথক পৃথক বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল, এদের যে লব্ধির লম্বাংশ এবং বল দুটার যে লম্বাংশ নির্দিষ্ট দিকে বল দুটার যে উপাংশ, বল দুটার উপাংশের যোগফল বা বল দুটার উপাংশের সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। যে কোনো একটি নির্দিষ্ট দিকে বল দুইটার যে উপাংশ, বল দুইটার উপাংশের যে সমষ্টি বা যোগফল তাদের লব্ধির লম্বাংশের সমান। এই জিনিসটাই কিন্তু আসলে কনসেপ্ট ছিল। তো তোমরা এখন জিনিসটা কিন্তু সহজেই ফিল করতে পারছো। এখন আমরা চলো সংজ্ঞায় চলে যাই। আমরা এই ওয়াই অক্ষের দিকে হিসাবটা করবো না। দেখো ওয়াই অক্ষের দিকে কিন্তু জিনিসটা সেমই। এই যে ওয়াই অক্ষেও কিন্তু এখানে এই যে একটা ছায়া পড়বে, এই ভেক্টরের একটা ছায়া পড়বে, এই ভেক্টরের একটা ছায়া পড়বে। এখন এই উপাংশগুলো যোগ করে দিলে আর লব্ধির লম্বাংশের সমান হবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা একটা অক্ষ দিয়ে বুঝবো। তো এখন দেখো আমরা লম্বাংশ সূত্র সংজ্ঞাটা লিখি। এখন দেখো সংজ্ঞা লিখতে কিন্তু এখন আমাদের আর সংজ্ঞা মুখস্থ রাখা লাগতেছে না। এই যে এখানে কনসেপ্টটাই আমরা বুঝে গেছি যে এইখানে যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি, যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির যে লম্বাংশ এই লব্ধির লম্বাংশের সমান হয়ে গেছে। তো আমরা চলো এখানে লিখি, যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের দেখো এখানে লম্ব উপাংশ, লম্ব অভিক্ষেপ, লম্বাংশ, উপাংশ সব একই জিনিসকে বলা হয়। লম্ব উপাংশ, লম্ব অভিক্ষেপ, উপাংশ সব, লম্ব অভিক্ষেপ, উপাংশ, লম্বাংশ সব একই কথা। চলো আমরা এখানে আমি তাইলে একটু আলাদা করে লিখে দিই, লম্ব অভিক্ষেপের অথবা উপাংশের অথবা লম্বাংশের, যেটাই বলো না কেন, যে যেটা বলে ভালো ফিল করো সেটাই বলবা। লম্বাংশের, লম্ব অভিক্ষেপের, উপাংশের এবং লম্বাংশের যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের, উপাংশের বা লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান। লব্ধির লম্বাংশের সমান। দেখছো এখন আমাদের আর সূত্রটা মুখস্থ করা লাগলো না, আমরা এই চিত্রটা থেকেই সূত্রটা ভিজুয়ালাইজ করতে পারলাম। চিত্রটার মধ্যে কি বলা হয়েছে, যে কোনো দিকে কোনো বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি বা যোগফল, এই যে লব্ধির যে লম্বাংশটা পাইছি এই লব্ধির লম্বাংশের সমান। এখন দেখো ভাইয়া, এখানে আমরা এই চিত্রটা থেকে কি লিখতে পারি? এই চিত্রটা থেকে আমরা লিখতে পারি ও এস ইজ ইকুয়ালস টু ও এম
প্লাস ও এন। এটাই কিন্তু আমাদের লম্বাংশের মূল কনসেপ্ট। এই যে দেখো এখানে লম্বাংশের হচ্ছে গিয়া তোমার লব্ধির যে লম্বাংশটা সেটা হচ্ছে গিয়া এই ভেক্টরগুলোর পৃথক পৃথক লম্বাংশের যোগফলের সমষ্টি বা যোগফলের সমান। এটা এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো এটার কোনো প্রুফ, আমরা এই জিনিসটাকে আরেকটু এনলার্জ করবো। দাঁড়াও আগে আমরা এই জিনিসটাকে আরেকটু এনলার্জ করে লিখবো। এই জিনিসটা দেখো ও এস, এখানে দেখো কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে একটা এফ ও এন ত্রিভুজ, বি ডি সি ত্রিভুজ, এখানে দেখো কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমরা দেখো এখানে যদি এই অ্যাঙ্গেলগুলো নিয়ে হিসাব করি বা cos থিটা কবরে ভূততি বা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি ও এন, বা আমরা cos বিটা ইজ ইকুয়াল টু যদি লিখি বি কোণটাকে যদি cos এ লিখি cos বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cos বিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই যে দেখো ও এন ডিভাইডেড বাই হচ্ছে কিউ, তাহলে আমরা কি লিখতে পারি ও এন ইজ ইকুয়াল টু কিউ cos বিটা, ও এন ইজ ইকুয়াল টু কিউ cos বিটা। তারপরে দেখো আমরা এই ত্রিভুজটাতে হিসাব করি। এখানে দেখো cos আলফা, আমরা যদি cos আলফা লিখি cos আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এম ডিভাইডেড বাই পি, cos আলফা ইজ ইকুয়াল টু ও এম ডিভাইডেড বাই পি, তাইলে আমরা লিখতে পারি ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে পি cos আলফা, ও এম ইজ ইকুয়াল টু পি cos আলফা। তারপরে আমরা cos থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি, এই যে cos থিটা যে অ্যাঙ্গেলটা আছে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এস ডিভাইডেড বাই হচ্ছে আর। দেখো ও এস ডিভাইডেড বাই হচ্ছে আর, ও এস ডিভাইডেড বাই আর। যেহেতু আমরা ভেক্টরগুলোর মান জানি তাহলে আমরা এই উপাংশগুলোকে ভেক্টর দিয়ে প্রকাশ করবো। এখানে দেখো ও এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর cos থিটা। আমরা এখানে শুধু কোণের মান আর ভেক্টরটার মান জানলেই কিন্তু আমরা উপাংশগুলোর মান বের করতে পারবো। এখন দেখো এখানে আমি এই জিনিসটাকে তাইলে এভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি ও এস ইজ ইকুয়াল টু আর cos থিটা, ইজ ইকুয়াল টু ও এম হচ্ছে পি cos আলফা প্লাস হচ্ছে কিউ cos বিটা। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো আপনি এখানে ম্যানুয়ালি হাত দিয়ে ধরে এনে এভাবে রিপ্লেস করে দিলেন হয়ে গেল, এটা তো আর আমরা মেনে নিতে পারলাম না। এই জিনিসটা আসলে প্রমাণ কিভাবে করা যায়, এই জিনিসটা আসলে প্রমাণ কিভাবে হইতে পারে? এইখানে যে লব্ধির লম্বাংশটা আপনি বলে দিলেন, লব্ধির লম্বাংশটা ভেক্টর দ্বয়ের পৃথক পৃথক লম্বাংশের যোগফলের সমষ্টি হবে, এটা তো নাও হইতে পারে। চলো এখন আমরা তাহলে প্রমাণ করি। আমরা এখানে দেখো এটাকে আমরা করে নিছি, এই জিনিসটা আমরা লিখে নিই যে ও এস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ও এম প্লাস ও এন, এই জিনিসটাই আমরা প্রমাণ করব। এখন দেখো এখানে দেখো এখানে একটা ত্রিভুজ এফ ও এন ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ দেখো সমান না। এখন দেখো এই বাহুটা যদি কিউ হয়, এখানে একটা কিউ, এই কিউ ভেক্টরটা বা কিউ বাহুটা এটা কিউ বাহু হলে তাইলে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এই বাহুটাও হবে কিউ, বি সি বাহুটা অবভিয়াসলি কিউ হবে, ও এফ বাহুটা যদি কিউ হয় বি সি বাহুটা অবভিয়াসলি কিউ হবে। তাহলে আমরা বলতে পারি ও এফ ইজ ইকুয়ালস টু বি সি ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ভেক্টর বা কিউ ভেক্টরের মান। তাহলে আমরা তারপরে আমরা কি বলতে পারি, এইখানে দেখো একটা অ্যাঙ্গেল এফ এন ও অ্যাঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল, এফ এন ও অ্যাঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখো তো এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, এই যে 90 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না। তাহলে আমরা বলতে পারি কি এফ এন ও কোণ আর বি ডি সি কোণ, এই দুইটা কোণ কি 90 ডিগ্রি। এরপরে আমরা কি লিখতে পারি, এই যে দেখো এই কোণটা বিটা না, এই কোণটা যদি বিটা হয়, এই যে ও এর যে অ্যাঙ্গেলটা এফ ও এন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই সি অ্যাঙ্গেলটাও বিটা। এই দেখো সি অ্যাঙ্গেলটাকে যদি আমরা পিছন দিকে একটু বর্ধিত করি, একটু বর্ধিত করলে এই যে একটা বিটা কোণ পাওয়া যায়। এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা অনুরূপ কোণ, এটাও হবে বিটা। তাহলে আমরা বলতে পারি এফ ও এন অ্যাঙ্গেল বা এফ এন ও কোণ এবং বিসিডি কোণ, এই দুইটা অ্যাঙ্গেল কি হবে বিটা।
তাইলে দেখো তিনটা শর্ত মিলে গেলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা জানি কি তিনটা শর্ত মিলে গেছে, তিনটা শর্ত মিলে গেলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ও এন বাহুটা আর সিডি বাহুটা সমান। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও এন ইজ ইকুয়ালস টু সিডি, ও এন ইজ ইকুয়ালস টু সিডি। এখন আমরা প্রমাণে চলে যাব। এখন আমরা একটা চিত্রের দিকে তাকাই, তো দেখো এখানে দেখো ও এম প্লাস এম এস, ও এম প্লাস এম এস সমান ও এম আর এম এস এর যোগফল ও এস না। এই ইয়া থেকে আমরা কি লিখতে পারি, আমাদের প্রমাণ করতে হবে ও এস ইজ ইকুয়ালস টু ও এম প্লাস ও এন। বাট আমরা এই চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, ও এম প্লাস এম এস ও ইজ ইকুয়ালস টু ও এস। এই যে দেখো আমরা লিখি ও এম প্লাস এম এস, এই যে এম এস, ও এম প্লাস এম এস ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ও এস। এই যে ও এস পুরাটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ও এম প্লাস এম এস, এই ও এম আর এম এস এর যোগফল হচ্ছে ও এস। তাহলে দেখো আমরা এই পাশে কি লিখতে পারি, ও এম কে আমরা কি লিখতে পারি, ও এম ই থাকবে। এম এস কে দেখো তো, এম এস কে একটু উপরে যাও তো, এই যে এম এস আর সিডি বাহু দুইটা সমান না, তাহলে এম এস কে আমরা সিডি দিয়ে রিপ্লেস করে দেই, ও এম প্লাস এম এস এর জায়গায় আমরা লিখতে পারি সিডি। যে একটু উপরে যাও, একটু উপরে গেলে দেখতে পাবা ও এম আর এম এস, এখানে একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যেটাই বলো, তো বিপরীত বাহু সমান হবে। তাইলে এখানে ও এম প্লাস সিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি আমরা লিখতে পারি ও এস। এরপরের ইয়াতে কি লিখবো, এই যে দেখো আমরা এখানে ত্রিভুজ থেকে সর্বসম ত্রিভুজ থেকে কি পাইছি, সিডি ইজ ইকুয়ালস টু ও এন। তাহলে আমরা ও এম প্লাস সিডি কে আমরা ও এন দ্বারা রিপ্লেস করি, ও এম প্লাস ও এন ইজ ইকুয়ালস টু ও এস। দেখো তো আমরা এটা পাইছি কিনা, দেখো আমরা প্রুভও করে ফেলছি। তাহলে আমরা লম্বাংশ সূত্রের প্রমাণও পেলাম। এখন লম্বাংশ সূত্র প্রমাণ পাওয়ার পরে আমাদেরকে লম্বাংশ সূত্র নিয়ে লম্বাংশ সূত্রের তাইলে আমরা প্রমাণও পেয়ে গেলাম। এখন লম্বাংশ সূত্রের প্রুফ তো আমরা পেলাম, এরপরে আমরা এখন দেখবো লম্বাংশ সূত্র দ্বারা মান এবং দিক কিভাবে নির্ণয় করে। আমরা তাইলে লম্বাংশ সূত্র প্রমাণ করে ফেলেছি। এখন আমরা এই চিত্রটা মুছে দিই, আমরা সূত্রটা লিখে রাখি। এখন দেখো লম্বাংশ সূত্রের সাহায্যে মান ও দিক নির্ণয়। এখন আমরা এক্স আর ওয়াই অক্ষ আঁকি। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে তিনটা ভেক্টর আমাদেরকে দেয়া আছে, তিনটা ভেক্টর দেয়া আছে। একটা হচ্ছে কি এখানে একটা ভেক্টর হচ্ছে কিউ, আগের মতো একটা ভেক্টর কিউ, একটা হচ্ছে পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, আর এদিকে একটা ধরি এস ভেক্টর, পি কিউ আর এস ভেক্টর। পি এর অ্যাঙ্গেল কত আলফা, কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর এটার অ্যাঙ্গেল এস এর অ্যাঙ্গেল হচ্ছে গামা। পি এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কিউ এর অ্যাঙ্গেল বিটা, আর এস এর অ্যাঙ্গেল হচ্ছে গামা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এদের লম্বাংশ নিই। এখানে বের করতে বলছে লব্ধি, লব্ধি কত, লব্ধির মান ও দিক নির্ণয়। লম্বাংশ সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। এখানে লব্ধি কথাটা লেখা হয় নাই, লব্ধি। তাহলে এখন দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা ধরি লব্ধিটা কোথায় পাবো, লব্ধি কোন দিকে পাবো বা কোন অ্যাঙ্গেল পাবো আমরা কিছুই জানি না। আমরা ধরি লব্ধিটা এই বরাবর কোথাও আছে, আর ভেক্টর, এটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এক্স অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা এক্স অক্ষ আর ওইটা ওয়াই অক্ষ।
তাহলে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশগুলো নিয়ে পাই। এক্স অক্ষ বরাবর উপাংশ, এই যে এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই তাহলে আর কস থিটা আমরা লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়া পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস হচ্ছে এস কস গামা। আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই, ওয়াই অক্ষ বরাবর আমরা উপাংশ নিলে এই উপাংশগুলাই শুধুমাত্র কসের জায়গায় সাইন হয়ে যাবে। দেখো আমরা কিন্তু প্রমাণ আগেই করে আসছি, কিন্তু তোমরা এই জিনিসটা সহজেই মনে রাখতে পারো, সেটা হচ্ছে কসের জায়গায় সাইন হয়ে যাবে। আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস এস সাইন গামা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখন দেখো এটা ম্যাথমেটিক্যালি আমরা করব না, এখানে লব্ধির মান আর দিকটা কিভাবে নির্ণয় করে এই জিনিসটাই আমি শুধু তোমাদেরকে দেখাবো। এখানে দেখো এই দুইটা ভেক্টর যদি তুমি বর্গ করে যোগ করে দাও তাহলে তুমি লব্ধির মানটা পাবা। এই দুইটা ভেক্টর যদি তুমি বর্গ করে যোগ করো, এই 1 আর 2 সমীকরণটা যদি বর্গ করে যোগ করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা যদি তুমি এরকম করো তাহলে তুমি পাবা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই দেখো এখানে কিন্তু সাইন স্কোয়ার আর কস স্কোয়ার ইয়া হয়ে যাচ্ছে, এভাবে করে তুমি এটা এইভাবে সলভ করবা। আর এটা হচ্ছে গিয়া আর 1 আর 2 সমীকরণকে যদি তুমি ভাগ করে দাও বা 2/1 করলে আমরা tan থিটা পাবো। 2/1 করলে আমরা কি পাবো, এই যে আর আর কাটাকাটি হয়ে যাবে, তাইলে আমরা পাবো কি tan থিটা। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করব। এটা হচ্ছে গিয়ে লব্ধির মান ও দিক নির্ণয়ের কৌশল। এখন আমরা এই টপিকের উপরে একটা ম্যাথ করব, এই জিনিসটা এখানে লেখা থাকুক। আমরা টপিকটার উপরে যে ম্যাথটা শুরুতে আমরা দেখাইছিলাম ওই ম্যাথটাই করব। যে একটা বল 5 নিউটন, তারপর আরেকটা বল ছিল 4 নিউটন, একটা বল 3 নিউটন। এখন দেখো এখানে তিনটা বল আছে। তিনটা বল, একটা হচ্ছে গিয়ে এই অক্ষটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, ধরো 5 নিউটন বলটা যেই বরাবর কাজ করতেছে এই অক্ষটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, এই অক্ষটাকে আমরা ধরলাম এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাথে 5 নিউটন যে বলটা, এই বলটা আছে 30 ডিগ্রি, আর এই 4 নিউটন বলের সাথে আবার 3 নিউটন বলটা আছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন দেখো এইটা টোটাল যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা কত ভাইয়া? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো 5 নিউটন বলটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অবস্থিত। তাইলে আমরা যদি লম্বাংশ সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যদি লম্বাংশ সূত্র প্রয়োগ করি তাহলে কিভাবে আমরা লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? ধরো এখানে লব্ধিও কাজ করবে। লব্ধিটা কোন বরাবর কাজ করবে? লব্ধিটা ধরো আমরা ধরো আর, এটা এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়া করতেছে। লব্ধির মান এবং দিক আমরা জানি না, লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করব। এখানে প্রশ্নটা কি হবে? প্রশ্ন হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়ালস টু হোয়াট, আর হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করতে হবে, লব্ধির মান এবং লব্ধির দিক। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই, এক্স অক্ষ বরাবর উপাংশ নিলে কি হয়? আর কস থিটা, যেদিকে থিটা বা এক্স অক্ষের দিকে, তাহলে উপাংশ কি হবে? আর কস থিটা। যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে কস থিটা উপাংশ থাকবে। তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, যেদিকে থাকবে অ্যাঙ্গেল সেদিকে থাকবে কস থিটা উপাংশ। এখন দেখো আর কস থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? লব্ধির উপাংশ হচ্ছে গিয়া এই তিনটা বলের এক্স অক্ষ বরাবর যে উপাংশ তার সমষ্টির সমান হবে। তাইলে আমরা লিখতে পারি 5 cos 0 ডিগ্রি। দেখো এটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সাথে 5 এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, প্লাস হচ্ছে 4 cos 30 ডিগ্রি, প্লাস হচ্ছে 3 cos, এই এক্স অক্ষের সাথে 3 এর কোণ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো। ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5 cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে 4 cos
30 ডিগ্রি প্লাস হচ্ছে 3 cos 50 ডিগ্রি আছে কত 10.39 তার মান আসে 10.39 এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ তারপর আমরা y অক্ষ বরাবর আমরা এই উপাংশগুলো নিয়ে পাই y অক্ষ বরাবর উপাংশ আর x অক্ষ বরাবর cos থিটা হলে y অক্ষ বরাবর sin থিটা হবে শুধুমাত্র এইটুকুই চেঞ্জ x অক্ষ বরাবর cos থিটা হলে y অক্ষ বরাবর উপাংশ হবে sin থিটা তাহলে r sin থিটা cos থিটা গুলো সব sin থিটা হয়ে যাবে এখানে 5 sin 0 ডিগ্রি প্লাস হচ্ছে 4 sin 30 ডিগ্রি প্লাস হচ্ছে 3 sin 50 ডিগ্রি এখন দেখো ভাই এটা আমরা জাস্ট cos থিটা গুলাকে sin থিটা করে ক্যালকুলেটর এই মানটা বের করে ফেলবো 3 sin 4 sin আর হচ্ছে 5 sin তার মান আসে 4.29 মান আসছে কত 4.29 এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ এখন দেখো আমরা এখানে যে আমরা নিয়মটা পদ্ধতিটা শিখাইছিলাম এই পদ্ধতিতেই আমরা 1 ও 2 নম্বর সমীকরণ হচ্ছে গিয়ে বর্গ করে যোগ করবে 1 আর 2 নম্বর সমীকরণ যদি বর্গ করে যোগ করি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আমরা যদি করি 1 নম্বর সমীকরণের বর্গ প্লাস 2 নম্বর সমীকরণের বর্গ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই r স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 10.39 আমি আর বিস্তারিত লিখলাম না তোমরা এখন অনেক বড় হয়ে গেছো এইজন্য আমি আর বিস্তারিত লিখলাম না এখানে r স্কয়ার সরাসরি আমি লিখলাম r স্কয়ার ইজ ইকুয়ালস টু 10.39 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4.29 হোল স্কয়ার তাহলে আমরা এটার একটা মান পাবো এগুলো আমরা সরাসরি ক্যালকুলেটরে করে ফেলবো 10.39 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4.29 হোল স্কয়ার তার মান আসে 126.35 তাহলে r স্কয়ারের মান আমরা পাইছি কত r স্কয়ারের মান পাইছি 126.3562 3562 তাহলে আমরা r এর মান কত পাবো r এর মান হবে এটাকে জাস্ট রুট ওভার করে দিব যেটা পাইছি সেটাকে রুট ওভার করে দিব 11.24 পাবো 11.24 এটা হচ্ছে কি আমরা লব্ধির মান পেলাম লব্ধি তাহলে কত নিউটন হলো লব্ধি হচ্ছে কি 11.24 নিউটন এটা হচ্ছে কি একটা অ্যানসার লব্ধি 11.24 নিউটন এটা একটা অ্যানসার আর আরেকটা হচ্ছে লব্ধির দিক এখন আমরা 2 কে 1 দিয়ে ভাগ করব 2 কে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আর কাটাকাটি চলে যায় এখানে আমরা কি পাবো tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 4.29 ডিভাইডেড বাই 10.39 তাহলে আমরা থিটা ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি tan ইনভার্স 4.29 ডিভাইডেড বাই 10.39 এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করে ফেলবো tan ইনভার্স পুরোটাই আমরা ক্যালকুলেটরে বসাই দিব 4.29 ডিভাইডেড বাই 10.39 তাহলে আমরা কত পাইছি 22.43 ডিগ্রি 22.43 ডিগ্রি